সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আশফাক আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। গত 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। কোনো দিবস আসলেই তখন তার কিছুদিন আগে ও পরে বিশ্বজুড়ে পরিবেশ নিয়ে নানা আলোচনা হয়, সেমিনার, সমাবেশ, নানা অনুষ্ঠান আয়োজন করা হয় সচেতনতা বাড়াতে, মানুষকে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার সহ নানা বিষয়ে উৎসাহিত করা হয়। কিন্তু এর পরপরই আবার আলোচনা থেকে অনেকটাই হারিয়ে যায় পরিবেশ নিয়ে ভাবনার বিষয়টি। সরকারি বেসরকারি থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ নিয়ে ভাবনা ও পদক্ষেপ কতটা? রাস্তা, ফ্লাইওভার বা জ্বালানি নিয়ে যতটা আমরা ভাবি, বেঁচে থাকার জন্য যে বিশুদ্ধ বাতাস ও পানির প্রয়োজন তা নিয়ে কতটা ভাবা হয় আমাদের? ঈদুল আজহার TVN24 নিউজ নেটওয়ার্কের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকের আয়োজনে কথা বলবো পরিবেশ বান্ধব পণ্য নিয়ে। এ বিষয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মাহবুব সুমন, ব্যবস্থাপনা পরিচালক, শালবৃক্ষ ও গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। সরাসরি প্রশ্নেই চলে আসি আপনার কাছে। একজন তড়িৎ প্রকৌশলী, সেখান থেকে পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনের যে যাত্রা, পরিবেশ নিয়ে কাজ করার যে ভাবনার শুরুটা, সেটা কিভাবে? এটা শুরু এখন থেকে প্রায় 10-11 বছর আগে। আমার ক্যারিয়ার শুরু হয় 2003 সালে। শুরুটা হয় চাকরি দিয়ে। তারপরে আমি যেটা করি, রিনিউয়েবল এনার্জি সেক্টরেই চাকরি বাকরি শুরু করি। এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে চাকরি করতে যাচ্ছি, তখন বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি সেক্টরটা একদমই তৈরি না, একটা জবও নাই। তো ওই সেক্টরটা ডেভেলপ করা, ওই সেক্টরের ভিতর দিয়ে নিজেকে টিকিয়ে রাখা, এগুলো লড়াই তো ছিলই। কিন্তু এই সেক্টরটা পছন্দ করার পিছনে বা এই যে চয়েসটা নিচ্ছি, এটার পেছনে কারণ ছিল যে রিনিউয়েবল এনার্জি দিয়ে বাংলাদেশের বিদ্যুতের সংকট মোকাবেলা করা যাবে। আর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন জনিত যে পরিবেশ দূষণগুলো হয়, এইগুলা মোকাবেলা করা যাবে। কিন্তু আমরা পরবর্তীতে কাজ করতে করতে, মানে রিনিউয়েবল এনার্জি তো ডিস্ট্রিবিউটেড মেথডে হয়, সারা দেশে আমাদেরকে যেতে হয়েছে। বাংলাদেশের প্রায় সকল উপজেলায় আমার যাওয়া হয়েছে। এই ট্যুরগুলোতে আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলার প্রায় সব সব জায়গাতে পুকুর, জমি, আহ ক্যানেল, সবগুলা ভয়ঙ্কর রকমের দূষিত। মানে মোটের উপরে বললে আমাদের মাটি, পানি, বাতাস, বাংলাদেশের এমন একটা ইঞ্চি বাকি নাই যেখানে দূষণ নাই। পরে আমি নিজেকে নিজে নতুন করে তৈরি করলাম যে রিনিউয়েবল এনার্জি একমাত্র বিষয় না যেটা নিয়ে কাজ করলে বাংলাদেশের পরিবেশ দূষণ মোকাবেলা করা যাবে। আরো অনেক বিষয় আছে। তো সবকিছু নিয়েই কাজ করার জন্য পরে আস্তে আস্তে আমরা নিজেদেরকে একাডেমিক্যালি তৈরি করি এবং পরে কাজ শুরু করি। 2014-তে প্রথম আমার প্রতিষ্ঠান তৈরি করি একটা, এই রিনিউয়েবল এনার্জি সহ অন্য সকল বিষয় নিয়ে কাজ করার জন্য। কনসেপ্টটা ছিল যে টেকনোলজি তৈরি করে পিপলকে সলিউশন দেওয়া। পরে ওইটা প্ল্যাটফর্মটা ব্যর্থ হয়। 2019 সালের মার্চে আমরা আবার তৈরি করি। এই দ্বিতীয় যাত্রাটা ছিল হচ্ছে শালবৃক্ষ। প্রথমটার নাম ছিল সোনালু, মানে গাছের নামে আমরা নাম দিই। দ্বিতীয় যাত্রাটার নাম হচ্ছে শালবৃক্ষ। ওই শালবৃক্ষ থেকেই এখন আমরা বাকি কাজগুলো করছি। জি, আপনাদের এই যে উদ্ভাবন, আপনার যেগুলো বন কাগজ, পাট থেকে ব্যাগ, তারপরে জৈব কীটনাশক সহ পরিবেশ বান্ধব নানা বিকল্প পণ্য যেগুলো তৈরি করেছেন, এই পণ্যগুলোর ব্যাপারে যদি একটু বলতেন মাহবুব সুমন। আমাদের আহ, যখন আমরা নতুন করে প্রতিষ্ঠান তৈরি করলাম, প্রতিষ্ঠানকে বেঁচে থাকতে তো অনেক টাকা পয়সা লাগে। তো প্রতিষ্ঠানের মূল আয়ের উৎসটা আমরা ধরে নিয়েছিলাম যে আচ্ছা, রিনিউয়েবল এনার্জি সেক্টরে আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে, এই কাজটা আমি খুব ভালো পারি, এখান থেকে আমরা মূল রেভিনিউটা নিয়ে আসবো। কিন্তু এটাতে আমরা বসে থাকবো না। আমরা যেটা বলেছি একটু আগে, যে আমাদের মাটি দূষিত, পানি দূষিত, আমাদের আরবান লাইফ ভয়ঙ্কর রকমের মানে সাস্টেইনেবল না, এবং এটাতে টক্সিক এলিমেন্টে ভরা। আমাদের প্রত্যেকটা বাসায় অন্তত 100 রকমের রাসায়নিক উপাদান আছে, যার বেশিরভাগটাই আমাদের মানে শরীর বান্ধব না। তো পরবর্তীতে চিন্তা করলাম কি নিয়ে, রিনিউয়েবল এনার্জি থেকে মূল টাকাটা আসুক, প্রতিষ্ঠান বেঁচে থাকুক, কিন্তু নতুন কি করা যায়। প্রথম আমরা যে চ্যালেঞ্জ ফেস করি, যে আচ্ছা, আমরা আমাদের কোম্পানির যখন বিজনেস কার্ড তৈরি করতে যাই, তখন দেখি যে বিজনেস কার্ডে একটা ব্যাপক পরিবেশ দূষণ হয়। কারণ এখন তো টেকনোলজি অনেক হাই। আমরা যেটা করি, একজন একজনের সাথে পরিচিত হলে খুব দ্রুত আমরা কার্ড এক্সচেঞ্জ করি, এবং খুব দ্রুত এই কার্ডটা স্ক্যান করা হয় গুগলে বা স্ক্যানারে, ওটা ফেলে দিই। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এটা করব না।
আমরা তখন নতুন করে আইডিয়া ডেভেলপ করলাম যে আমরা যে কাগজটা ব্যবহার করবো এটা রিসাইকেল হবে, এবং সেই কাগজের মধ্যে আমরা বীজ দিয়ে দিব, এটা যাতে ফেলে দিলেও সেটা থেকে আমরা কোনো গাছ ওঠে, সেই গাছ থেকে যদি আমরা কিছু খাই খেলাম, আমরা যদি না খাই তাহলে পাখি বা অন্যান্য জীববৈচিত্র্যটা উপকৃত হবে। তো ওখান থেকে আমরা বন কাগজের কনসেপ্ট ডেভেলপ করে এই শাল বৃক্ষের প্রথম প্রোডাক্ট হচ্ছে বন কাগজ। তারপরে পরে আমরা আসলে সবসময় চেষ্টা করেছি এমন একটা পদ্ধতিতে আগাতে যে আমরা কোনো প্রোডাক্ট টার্গেট করে আমরা কখনো কাজ করিনি, আমরা ট্রাবল টার্গেট করে কাজ করছি, যে সোসাইটিতে ট্রাবল কি নিয়ে আছে, এনভায়রনমেন্টাল ট্রাবল যেগুলো থাকে ওগুলাকে টার্গেট করে ওই ট্রাবল শুট করি আমরা। এভাবে আস্তে আস্তে শালবৃক্ষের পরবর্তীতে আমরা প্লাস্টিকের সলিউশন বের করেছি। তারপর আমরা যে হোম কেমিক্যালের অল্টারনেটিভ বের করেছি, যেগুলো বাসায় আমরা নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করি, ফর এক্সাম্পল হারপিক, লাইজল, তারপরে এই ধরনের আর কি। তো প্রত্যেকটা সময়ে আমরা মার্কেটকে টার্গেট করেছি কিছুটা, কিন্তু বেশিরভাগ চিন্তার জায়গায় ছিল যে ট্রাবল শুটিং, পিপলের লাইফকে নিরাপদ করা, বায়োডাইভার্সিটি কনজার্ভ করা, পাখিদের রক্ষা করা। যেমন আমাদের একটা প্রজেক্ট আছে গিয়ে, এটার নাম আলো প্রজেক্ট। আলো প্রজেক্টের তিনটা ফোকাসের একটা লক্ষ্য হচ্ছে পাখির সংখ্যা বাড়ানো। যেমন আমরা আরবানাইজেশনের কারণে আমরা আসলে প্রচুর গাছপালা কাটতে হয়েছে, পাখি নেই। এখন পাখি না থাকলে যে সমস্যাটা হয়, এই যে পরিবেশ দিবস, 5ই জুন পরিবেশ দিবস, সারা দেশে আপনি খেয়াল করবেন হাজার হাজার মানুষ গাছ লাগাচ্ছে, এবং এটা নিয়ে অনেক মানে একটা গুড ফিলিং আছে আমাদের যে আমরা গাছ লাগাচ্ছি। সত্যিকার অর্থে গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব না। সবার জন্য আমি এই তথ্যটা দিয়ে দিলাম এটা। কারণ জলবায়ু পরিবর্তনের যে যে আমাদের তাপমাত্রাটা যে পরিমাণ বেড়ে গেছে এবং যে পরিমাণ CO2 বেড়ে গেছে, এটাকে মোকাবেলা করার জন্য 1.5 ট্রিলিয়ন গাছ লাগাইতে হবে আগামী 10 বছর। এইটা পৃথিবীর 8 বিলিয়ন মানুষ মিলেও যদি গাছ লাগায়, 8 বিলিয়ন তো লাগাবে না, লাগাবে 1% মানুষ 8 বিলিয়নের। কিন্তু 8 বিলিয়ন মানুষ মিলেও যদি লাগায়, 227 থেকে 250 বছর লাগবে যদি সবাই মিলে গাছ লাগায়। কিন্তু এটা সম্ভব না। সে কারণে গাছ আসলে প্রপাগেট করে আসলে এনভায়রনমেন্টের মাধ্যমে, পাখি প্রপাগেট করে গাছ, বা আরো অনেকগুলো মেথডে। মানে আমরা যখন বায়োডাইভার্সিটি নষ্ট করতে থাকি তখন গাছের প্রপাগেশন কমে যায় এবং ক্লাইমেট চেঞ্জ আরো খারাপ হতে থাকে। কিন্তু মানুষ যদি নিজে গাছ লাগানোর উদ্যোগ নেয়, এটা একটা ভালো কাজ, এটাকে নিরুৎসাহিত করার কোনো জায়গায় নেই। কিন্তু এটা দিয়ে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণ মোকাবেলা করা অসম্ভব ব্যাপার যদি না আমরা পাখি কনজার্ভ করি। ওই কারণে আমরা এই সিস্টেমেটিক্যালি বিভিন্ন কাজের ভেতর দিয়ে এনভায়রনমেন্টাল ট্রাবল গুলোকে টার্গেট করি, সেই ট্রাবল শুট করি আমরা কোনো একটা টেকনোলজি কে নতুন করে টেকনোলজি ডেভেলপ করে ওটার ভেতর দিয়ে ওই প্রবলেমটা সলভ করি। এইভাবে এই শালবৃক্ষের অনেকগুলো কাজ হয়ে গেছে এখন, যার মধ্যে কিছু কিছু আমরা 100% নন প্রফিটে চালাই, কিছু কিছু প্রফিট বেসড এরকম। জি। এবং আপনাদের এই যে কাজগুলো, এগুলো কি সম্পূর্ণই আপনাদের প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত উদ্যোগে? এখানে সরকারি বেসরকারি কিংবা যদি বলি ব্যক্তি সহযোগিতা এখানে কি আছে কিনা মাহবুব সুমন? সরকারি বেসরকারি সহযোগিতা না, তেমন নাই। তেমন নাই বলতে নাই, এটা আসলে টিকেই আছে। আমাদের অনেকটা ইন্টেলিজেন্ট ওয়েতে আমরা বিজনেসটা মডেলিং করেছি, যে এনভায়রনমেন্টাল কাজকে সবাই সবসময় দেখেছে যে এটা বুঝি একটা গুড ওয়ার্ক, কিংবা এটা একটা মানে এটা একটা ফ্রি জব, ভলান্টারি জব, এই ধরনের ভাবে মানুষের দেখে। অনেকে আবার বলে যে এটা NGO জব। এরকম না, আমরা এটাকে একটা বিজনেস মডেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি, যে পিপল এই এরকম একটা বিজনেস মডেলে কাজ করবে যার মাধ্যমে আমার পরিবেশও রক্ষা হবে এবং দুইটা ডাল নুন ভাত খাওয়ারও টাকা পয়সা আসবে। ওরকম ভাবে একটা সিস্টেমেটিক একটা বিজনেস মডেল, ফাইন্যান্সিয়াল মডেল আমরা রান করি, যার কারণে এটা প্রফিট ফোকাস না বটে, কিন্তু প্রফিট থাকে কিছু। সো দেখা যায় ওই উদ্যোগগুলোই আমাদেরকে টিকিয়ে রাখে। এর মধ্যে আমাদের প্রায় 9-10টা উদ্যোগ আছে, এর মধ্যে কিছু কিছু অনেক আর্ন করে, রেভিনিউ তৈরি করে, ওগুলা বাকিগুলোকে সাপোর্ট করে, এইভাবে এইভাবে টিকে আছে। কিন্তু এমনিতে যদি আমি আহ, সরকারি সহায়তার কথা বলি, কিংবা যদি বা অন্যান্য ব্যক্তিগত সহায়তার কথা বলি, এই জায়গাটা আমরা আজকে 5 বছর হয়ে গেল, এখনো প্রায় শূন্যের কোঠা। জি। এবং এই যে আপনাদের যে উদ্যোগগুলো বা কাজগুলো, এই কাজগুলো, এই উদ্ভাবিত যে বিকল্প পণ্যগুলো কেমন সাড়া পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাহবুব সুমন? আমাদের উদ্যোগগুলোর মধ্যে যেমন ধরেন আমরা সোলার নিয়ে প্রচুর কাজ করি, আমাদের ইনস্টল করা উইন্ড টারবাইন আছে, আমাদের ইনস্টল করা মাইক্রো হাইড্রো বলতে বোঝায় ধরেন আপনার যেমন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, প্রায় আপনার বিশাল একটা এলাকা বাদ দিয়ে আটকে রাখা, ওখানে অনেক পলিটিক্যাল ইস্যু আছে। তা আমরা যেটা প্রস্তাব করি যে পাহাড়ের উপর থেকে যে পানিটা নেমে আসে ওইটাকে চ্যানেলাইজ করে ছোট ছোট
হাইড্রো জেনারেটর দিয়ে একটা পাড়াকে বিদ্যুতায়ন করা যায়। এটা দিয়ে বড় বাধা দিতে হয় না, জীববৈচিত্র্য ধ্বংস হয় না, বা এরকম সোশিও পলিটিক্যাল ইস্যুও তৈরি হয় না। এরকম মাইক্রো হাইড্রো ইনস্টল করা আছে, মানে আমরা যে কাজগুলা করে ফেলেছি সেগুলোর কথা বলছি, যেগুলো করবো ওটা না। সো আমাদের এরকম ওই এই প্রজেক্ট গুলা খুবই মানে জনপ্রিয়তা পেয়েছে, নানান লোকজনের কাছ থেকে সাড়া পেয়েছে। এই জায়গা থেকে আমাদের প্রচুর রেভিনিউ আসে, বিশেষ করে সৌরবিদ্যুৎ থেকে। আর পাশাপাশি বন কাগজ ধরা চলে যে শূন্য থেকে শুরু করা। যেমন একটা গল্প শুনেছেন, প্রায় আমরা অনেক উদ্যোক্তাকে বলতে শুনি যে 5 টাকা নিয়ে ঢাকা এসেছিল, 10 টাকা নিয়ে ঢাকা এসে আজকে হাজার কোটি টাকা মালিক। জি। বন কাগজ আমরা 0 টাকা থেকে শুরু করে আজকে বন কাগজের আপনার প্রায় 50টার মতো কর্পোরেট ক্লায়েন্ট আছে রেগুলার বেসিসে, তাদের সাথে আমরা কাজ করি। 200-র উপরে আপনার ডোমেস্টিক ক্লায়েন্ট আছে। সো বন কাগজও সাস্টেনেবল বিজনেস রান করছে। আমরা প্লাস্টিকের বিকল্প যেটা উদ্ভাবন করেছি ওটা দুর্দান্ত পারফর্ম করছে প্যাকেজিং সেক্টরে এবং পিভিসি ব্যানারের। এই যে গত বছরের আপনার পরিবেশ দিবসের কথা খেয়াল করে দেখবেন, সারা দেশে হাজার হাজার বলা চলে লক্ষাধিক আপনার পিভিসি ফ্লেক্স ব্যানার দিয়ে এরকম ব্যানার ছাপিয়ে বিশ্ব পরিবেশ দিবস করা হয়েছে। তখন আমরা যা মানে বিভিন্ন লোকজনের সাথে বা কমিউনিটির সাথে আলাপ করেছি যে পরিবেশ দিবসে কি কমপক্ষে আমরা প্লাস্টিককে ব্যবহারটা কমাতে পারি কিনা। তো লোকজন আমাদেরকে বলেছে যে কি সলিউশন তো নাই। তো যেটা হয় যে আমাদের কাছে সলিউশন, এটা একটা ইনোভেশন আকারে এসছে, এটা এখনো ছড়ায় নাই। কিন্তু আমরা বিভিন্ন মহলে, বিভিন্ন কমিউনিটিতে, সরকারের মাধ্যমে, এনজিওদের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে তথ্যগুলো পৌঁছায় দিতে চাচ্ছি যে সলিউশন এখন আছে। এই তো ক্ষেত্রে সরকারের, জি, এই ক্ষেত্রে সরকারের সাথে আপনাদের যোগাযোগ অথবা কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন কিনা, এই যে সচেতনতা বৃদ্ধি অথবা এই যে পরিবেশ বান্ধব যে পণ্যগুলো, এই বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে? ছড়িয়ে দেওয়ার ব্যাপারে একটা হয়েছে যে গত বছর আহ, আহ, পরিবেশ অধিদপ্তর আমাদেরকে ইনভাইট করেছিল প্লাস্টিকের বিকল্প পণ্য প্রদর্শনের জন্য। তো এইটা অগাস্ট সেপ্টেম্বরের দিকে হয়েছিল। তখন আমরা অনেক গভর্নমেন্ট এজেন্সি এবং গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন আমাদের সাথে যোগাযোগ করে ওই ওই সুবাদে গত বছর আমরা একটা সুযোগ পেয়েছি। এই বছর আবার আগামী 25, 26, 27 তারিখ পরিবেশ অধিদপ্তর আর একটা মেলার মতো আয়োজন করেছে, যেখানে শুধু প্লাস্টিক ফোকাস, যে প্লাস্টিকের বিকল্প নিয়ে যারা কাজ করেন তাদেরকে বিভিন্ন এরকম রাষ্ট্রীয় সংস্থা বা মন্ত্রণালয় এদের সাথে ইন্ট্রোডিউস করা এবং পিপলের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য ওখানেও আমরা যাচ্ছি। তো এই এরকম ভাবে সরকারের সাথে মোটামুটি একটা কোলাবোরেশন হচ্ছে, ইদানিং যোগাযোগটা বাড়ছে। জি, এবং এই জায়গায় এই যে পরিবেশ বান্ধব যে পণ্যের যে কনসেপ্টটা, এটি আসলে সরকারি পর্যায়ে যেহেতু আপনাদের যোগাযোগ বাড়ছে এবং করছেন, তারা আসলে এই কনসেপ্টটা কতটুকু বোঝেন অথবা কাজ করতে আগ্রহী, এবং সাধারণ মানুষ অথবা যারা আরও আপনাদের স্টেক হোল্ডার আছে, আপনি বলছিলেন বিভিন্ন কর্পোরেটের সাথে আপনারা কাজ করছেন এগুলো নিয়ে, তারা আসলে এই বিষয়গুলো কতটা বোঝেন অথবা বোঝার চেষ্টা করেন, আগ্রহ কতটা, মাহবুব সুমন? দেখেন, যদি আমাদের অনেক প্রোডাক্ট আছে, কিন্তু আমি শুধু প্লাস্টিকের কথাটা বলি। প্লাস্টিকের যে বিকল্পগুলো আমরা তৈরি করি, এইটা চ্যালেঞ্জ করছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে, এটা চ্যালেঞ্জ করছে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রিকে। বিকজ প্লাস্টিকটা আসে গিয়ে ফসিল ফুয়েল থেকে, এবং এটার যে গ্লোবাল নেটওয়ার্ক এবং সাপ্লাই চেইন লবি, এটা এত বড়, এত দানবীয় যে এর সাথে লড়াই করে টিকে থাকাটা খুব কঠিন। এবার আসি আপনার প্রশ্নে, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে যারা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছেন, তারাও যে টেকনিক্যালি প্লাস্টিকের শতভাগ বিকল্প সম্ভব, এগুলো অনেক তথ্যের ঘাটতি আছে, তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে। আর এগুলা আমরা বিভিন্ন কনভারসেশন, নেগোসিয়েশন বা বিভিন্ন লিটারেচার শেয়ারিং এর মাধ্যমে, অথবা আমাদের প্রোডাক্ট বা অন্যদের প্রোডাক্টের যে টেস্ট ল্যাব রিপোর্ট গুলো শেয়ার করার মাধ্যমে আস্তে আস্তে এই ওয়াল গুলা ব্রেক করার চেষ্টা করছি। তবে খুব বেশি যে মানে গ্লোবাল যে নলেজ বেস, যেটা প্লাস্টিকের বিকল্প এরকম যে আমাদের সরকার, ওরকম ওইটা না। আরেকটা হচ্ছে যে কোঅপারেটিভ মেন্টালিটির কিনা। হ্যাঁ, আগের চাইতে অনেক বেশি সহযোগিতার মানসিকতা দেখা যাচ্ছে, তবে ব্লকেডও আছে এখানেও। বিকজ ওই যে বললাম শুরুতে, যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি যে বিশাল দানবীয় নেটওয়ার্ক এন্ড সাপ্লাই চেইন, ওরা একটা দুশ্চিন্তায় পড়ে যায় প্লাস্টিকের বিকল্প নিয়ে। যখনই গভর্নমেন্ট কোনো একটা ইনিশিয়েটিভ নেয়, তখন এইটা প্রায় আপনার এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিটা এত বড় যে $1 বিলিয়ন এক্সপোর্ট করে প্লাস্টিক প্রোডাক্ট, এবং দেশের চাহিদা মিটিয়ে। এটা একটা বিশাল ব্যাপার, এবং তাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে $11 বিলিয়ন এক্সপোর্ট করবে। সো ইট ইজ এক্সপান্ডিং। যখনই গভর্নমেন্ট প্লাস্টিক দূষণের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নিতে যায়, এই প্লাস্টিকের ইন্ডাস্ট্রির বড় ব্যক্তিবর্গরা
প্রতিবাদ জানায় এবং প্রতিরোধ করার চেষ্টা করে, তখন সরকার ব্যাকফুটে চলে যায়। তো ওই যে নানান পারিপার্শ্বিক সহযোগিতা বা প্রতিরোধ, এগুলোর কারণে সরকার সদিচ্ছা থাকা সত্ত্বেও যে খুব একটা কাজ করতে পারছে, ব্যাপারটা এরকম না। এবং এই ক্ষেত্রে পরিবেশ বান্ধব পণ্যের ব্যাপারে এই যে সচেতনতা বাড়ানোর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ব্যারিয়ারগুলোর কথা বলছিলেন, সেই ক্ষেত্রে সচেতনতা, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ানোর যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সরকারি বেসরকারি যাদের সাথে আপনারা কাজ করছেন, তারা কি সচেতনতা বাড়াতে কোনো উদ্যোগ নিচ্ছে? সরকারের পক্ষ থেকে কি যথেষ্ট উদ্যোগ নিচ্ছে? এই যে যেমন পলিথিন ব্যান করার যে বিষয়টি, মানুষকে জানানো, বোঝানো এর বিকল্প আছে অথবা এটা ব্যবহার করা যেতে পারে, এই বিষয়গুলো জানানোর জন্য, বোঝানোর জন্য কি যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে? যদি না নেওয়া হয় তাহলে মানুষ কিভাবে বিকল্পটা নেবে আসলে? দেখেন, এই যে উত্তরটা দিতে যাচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড এই কারণে যে প্লাস্টিক নিষিদ্ধের আইনটা কিন্তু নতুন। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে প্রায় পাইওনিয়ার আপনার প্লাস্টিক নিষিদ্ধের ব্যাপারে। 2002 সালে তৎকালীন সরকার প্লাস্টিক নিষিদ্ধ করে আইন করেছিলেন এবং সারা পৃথিবীতে এটা প্রশংসিত হয়েছে। আমরা যখনই পৃথিবীর যে দেশে গিয়েছি, ইউরোপে, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, আপনার এশিয়ার বিভিন্ন দেশে আমরা বিভিন্ন কাজে ট্যুরে গেলে লোকজন আমাদেরকে এক্সাম্পল দেয়, দেখো বাংলাদেশ 2002 সাল থেকে প্লাস্টিক নিষিদ্ধ। আসলে তো ওই যে আইনটা কাজ করে না, কারণ হচ্ছে যে সোসাইটিতে যদি কার্যকর টেকনোলজি অ্যাবসেন্ট থাকে এবং পিপল আগ্রহ করলেও তখন নিষিদ্ধের এটা বলবৎ হয় না। আপনার ম্যাজিস্ট্রেট সাহেবরা বাজারে বাজার গিয়ে রেট দিয়েছেন, জরিমানা করেছেন, প্লাস্টিক বাজেয়াপ্ত করে পুড়িয়ে দিয়েছেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি, কারণ প্লাস্টিকের বিকল্প উপস্থিত নেই। এইবার যে আইন করা হয়েছে, এখন বেশ কিছু উদ্যোক্তা, শুধু আমরা না, আরো অনেক উদ্যোক্তা মিলে মোটামুটি একটা বিরাট ব্যাচের সংখ্যার বিভিন্ন ধরনের সলিউশন এখন এক্সিস্ট করে। কিন্তু সরকারের পক্ষ থেকে ইন্টারনালি এক্সটার্নালি নানান ধরনের ব্লকেড আছে। সরকার এরকম দিল খুলে কাজ করতে পারে না যে আমি 100% ব্যান করে দিব, কিংবা একটা রোড ম্যাপ নির্ধারণ করতে হয় প্লাস্টিকের। বিকজ আপনার প্লাস্টিককে ঘৃণা করে লাভ নেই। প্লাস্টিক আসলে পৃথিবীর জন্য একটা আশীর্বাদ। কেন বলছি? পৃথিবীতে এত খনিজ সম্পদ নাই যে আজকে যদি আপনি প্লাস্টিক 100 ভাগ নিষিদ্ধ করে দেন, তাহলে সব এটা রিপ্লেস করে ফেলবে বিভিন্ন খনিজ উপাদান দিয়ে। এটা সম্ভব না। কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে চেক আপনার অ্যান্ড ফার্নিচার ব্যালেন্সের তৈরি। যে জায়গাটি, এক্স্যাক্টলি আপনি যেটি বলছেন, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটি এবং বিকল্প পণ্য ব্যবহারের মাধ্যমে এই যে ভারসাম্য যে রক্ষার জায়গাটি, এই জায়গাটি আসলে আমি জানতে চাচ্ছি মাহবুব সুমন জি। যে এইটা তো একটা, মানে সরকারের দরকার হচ্ছে যে স্টেক হোল্ডারদের সাথে বসে, যারা অলরেডি প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেন এবং যারা প্লাস্টিকের বিকল্প বানাচ্ছেন, এদেরকে শত্রুতার মধ্যে না ফেলে দিয়ে এদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে এই পুরো গ্রুপটাকে নিয়ে, যে অল দ্য স্টেক হোল্ডার্স ইনক্লুডিং গভর্নমেন্ট, এনজিও, প্লাস্টিকের উৎপাদক, প্লাস্টিকের বিকল্প উৎপাদক, গবেষক, এই সবাইকে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করা দরকার আগামী 20 বছরের। যে রোড ম্যাপের মধ্যে থাকবে যে আমাদের স্কুলের বাচ্চারা প্লাস্টিক ম্যানেজ করা শিখবে। তো প্লাস্টিক তো আপনি নিষিদ্ধ করলে ওয়ান ফাইন মর্নিং এ কালকে থেকে প্লাস্টিক বাদ দিয়ে দেওয়া যাবে না, কিন্তু প্লাস্টিক ম্যানেজ করে করে স্টেপ বাই স্টেপ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করে কমিয়ে দিতে হবে। এবং এই সময়টার মধ্যে বিকল্প যারা প্লাস্টিক উৎপাদন করে, যেমন আমরা উদ্ভাবন করে নিয়ে আসছি, কিংবা আরো অনেকে বিদেশি টেকনোলজি নিয়ে আসছে প্লাস্টিকের বিকল্পের, এই সবগুলা তো গ্রো করতেও সময় লাগবে। বিকজ প্লাস্টিক একটা দানবীয় ইন্ডাস্ট্রি, 70-80 ইয়ার্স এর পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, $1 ট্রিলিয়ন। এই ইন্ডাস্ট্রির সাথে এই শিশু উদ্যোক্তারা তো লড়াই করতে পারবে না। ওরও বড় হতে হবে, তাকে সময় দিতে হবে, মানুষের কাছে তথ্য যেতে হবে, তার প্রোডাকশন স্পেস বাড়তে হবে, মানে স্কেল আপের জন্য সময়গুলো দরকার। সো এখন যদি সরকার ওয়ান ফাইন মর্নিং এ প্লাস্টিক নিষিদ্ধ করে দেয়, প্রথমত প্লাস্টিকের সাথে যুক্ত যে 6,000 ফ্যাক্টরি আছে, সেখানে তো 10 জন করে 60,000 আপনার শ্রমিক আছে, তাদের সংসার চলবে কিভাবে? ওই উদ্যোগ তাদের অর্থনৈতিক লোকসান আসবে। আবার উল্টা দিকে যে বিকল্পরা, ওরাও আসলে বাজারকে সরবরাহ করতে পারবে না, পুরা ইন্ডাস্ট্রিটা কলাপস করবে তখন, এবং একটা ব্যাপক ঝামেলা হয়ে যাবে। এইটা করা যাবে না। আমি বরঞ্চ সরকারকে বারবার প্রস্তাব দিয়ে আপনাদের মাধ্যমে বলছি যে এই সবাইকে নিয়ে বসে 20 ইয়ার্স এর একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করা হোক, যে আমরা প্রতি বছর লক্ষ্যমাত্রা, এই বছর আমরা এত পরিমাণ প্লাস্টিক উৎপাদন হয়েছে, এত পরিমাণ বর্জ্য হয়েছে, আমরা প্রতি বছর এত লক্ষ টন বা এত মিলিয়ন টন প্লাস্টিকের বর্জ্য কমিয়ে নিয়ে আসি। এভাবে স্টেপ বাই স্টেপ। আর এর মধ্যে পাঠ্যপুস্তকে যদি আমরা শিশুদের, আমাদের তো মানে যারা ক্লাস 1, 2, 3, 4 প্রত্যেক ক্লাসের পাঠ্যক্রম অনুযায়ী রিলেভেন্ট ভাবে প্লাস্টিক দূষণ এবং এর প্রতিকার এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে বাচ্চাদের শিখিয়ে দিই, তখনই আসলে সম্ভব। এমনিতে আইন করে এটা নিষিদ্ধ করা অসম্ভব ব্যাপার, এবং বিকল্পের জন্য তখন এটা ক্ষতিকারক হবে, উপকার হবে না। জি, মাহবুব সুমন আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো কথা বলবো এই বিষয়ে।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন অতিথি মাহবুব সুমন। মাহবুব সুমন, আমি আপনার কাছে আবারও আসতে চাই। বিরতির আগে আপনি যেমনটা বলছিলেন যে পরিবেশ বান্ধব পণ্য নিয়ে অথবা পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির সম্পর্কে কথা হচ্ছিল, এই ক্ষেত্রে গবেষণা আসলে বাংলাদেশে কতটা হয়? বাকি জিনিস তো পরে, আপনি বলছিলেন রোড ম্যাপের কথা, 20 বছরের, অথবা স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বসা, তাদের সাথে একটা সমঝোতায় অথবা বোঝাপড়ায় যাওয়া, কিভাবে কি হতে পারে। গবেষণা কি হয় আসলে পরিবেশ অথবা পরিবেশ বান্ধব পণ্য, যে কথাগুলো আমরা বলছি, কোন গবেষণার পর্যায়টা আসলে কোথায় আছে বাংলাদেশে? দেখেন, আপনি খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন করে বসছেন। এই প্রশ্নটা সাধারণত আমরা ফেস করি কম। বিকজ আপনারা দেখেন, আমার দেশের যদি নিজস্ব প্রযুক্তি তৈরি না হয়, আমরা এই যে কোনো পরিবেশ দূষণ মোকাবেলা করতে গেলে বিদেশি টেকনোলজি আনতে হবে, এবং সেটা এত কস্টলি, এত ডিফিকাল্ট ইমপ্লিমেন্ট করা যে এটা সম্ভব হবে না আমাদের। এবং বাংলাদেশের যে পপুলেশন সাইজ, এটা বিশাল। আপনার পার স্কয়ার কিলোমিটারের একটা ব্যাপক সংখ্যক, 1200-র বেশি মানুষ আপনার থাকে। সো এইখানে যদি আমরা এডুকেশন বেস, নলেজ বেস তৈরি করা না যায়, হবে না। সো গবেষণায় আসলে আমাদের অত জোর নাই। পরিবেশ বান্ধব বিষয় টেকনোলজি তো শুধু প্লাস্টিক নিয়ে না, পরিবেশের দূষণ তো পানি নিয়ে হয়। তো দেখেন, আমাদের পানিতে প্রত্যেক বছর 20 বিলিয়ন লিটারের বেশি আপনার দূষিত পানি হয়, এবং এটার মধ্যে হেভি মেটালস থাকে, অনেক কিছু থাকে। কেন আমরা তো বেঁচে যাই? কারণ আমরা ভাটির দেশ। উজান থেকে পানিটা এসে সরিয়ে আপনার বঙ্গোপসাগরে নিয়ে যাচ্ছে, কিন্তু যেই পানিগুলা স্টে করে কিছুদিনের জন্য, যে ওয়াটার লগিং হয়, ফ্ল্যাশ ফ্লাড হয়, তখন আমাদের সব মাটি, জলাধার গুলো বিষাক্ত হয়ে যায়। তারপর আপনার মাটির কথা আসেন, মাটিতে প্রতি আপনার হেক্টর জমিতে 2,500 থেকে মানে 2.5 থেকে 3 টন আপনার মাইক্রোপ্লাস্টিক কণা আছে প্রতি হেক্টরে। কোন কোন জায়গায় আপনার 4 টনের বেশি আছে। কিছু কিছু রিসার্চ সাপোর্ট করে ডেটা। তো এখন কথা হচ্ছে যে মাটি, পানি, বাতাস, প্রত্যেকটা জায়গায় আমাদের নানান ধরনের ট্রাবল আছে। এই ট্রাবল গুলা শুট করার জন্য আপনার বিদেশি টেকনোলজি এনে এটা সম্ভব না। বিকজ বিদেশি টেকনোলজি, ধরেন ইউরোপ থেকে একটা টেকনোলজি আনলাম, ওইটা ইউরোপের ওই রিয়ালিটিতে, ওই ক্লাইমেট, ওই সয়েল কন্ডিশনের জন্য তৈরি। এই টেকনোলজি বাংলাদেশে কাজ করবে কিনা, বাংলাদেশের সয়েল কন্ডিশন, ওয়াটার কন্ডিশন, এয়ার কোয়ালিটিতে এটা ফেল করতে বাধ্য। তো বাংলাদেশের টেকনোলজি বাংলাদেশকে বানাইতে হবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলা, বিশ্ববিদ্যালয়ের কথা বলছি এই কারণে যে বিশ্ববিদ্যালয়কে ধরে নেই যে তারা গবেষণা করবে। বিশ্ববিদ্যালয় তো গবেষণার জায়গা, বা ইন্ডিভিজুয়াল জায়গা থেকেও গবেষণা হবে। গবেষণায় আসলে বেশি একটা আগ্রহ নাই কারো, কারণ আমাদের পুরো সোসাইটিটাই আসলে চাকরি মুখী আর কি। ফ্যামিলি থেকে এনকারেজ করা হয় যে তুমি পড়াশোনা করে চাকরি যাবা। সো গবেষণা নিয়ে কারো আসলে ফোকাসটা নাই। কিছু কিছু লোক হচ্ছে ভালো রেজাল্ট করে বুয়েট থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, তারা হচ্ছে বিদেশে চলে যায় ভালো জীবন যাপনের আশায়। তো ওভারঅল প্লাস্টিকের কথাই বলছি না, পুরা ডোমেইনটাতে এনভায়রনমেন্ট রিলেটেড যে টেকনোলজি গুলো আমাদের দরকার, এর রেলেভেন্ট রিসার্চ বাংলাদেশে নাই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরকারের তরফ থেকে উদ্যোগ ছিল না। ইদানিং কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনার গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছে, RIC নাম, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। 14টা ইউনিভার্সিটিকে আপনার RIC এর ভেতরে ইনক্লুড করে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম 14টা বিশ্ববিদ্যালয়কে কম্বাইন করে, এই 14টা বিশ্ববিদ্যালয়কে আপনার ফুড, তারপরে আপনার এগ্রিকালচার, তারপরে প্লাস্টিক, এরকম বিভিন্ন বিষয় ধরিয়ে দেওয়া হয়েছে যে এই এই সেক্টরে যে ট্রাবল গুলো আছে, ট্রাবল সলভ করার জন্য নতুন টেকনোলজি ডেভেলপ করা যায় কিনা। তো এইটা খুব রিসেন্ট একটা ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা আমি আশা করব চলুক। এইটা বাদে সিগনিফিকেন্টলি বাংলাদেশ রাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে, ইনস্টিটিউশনালি, আবার এনজিওদের মধ্যে বা পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে তেমন গবেষণা এক্সিস্ট করে না, যেটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে লড়াই করার শক্তি দিবে যে আমার টেকনোলজি আমি তৈরি করব, আমি করব। এই ক্ষেত্রে বিদেশিদের, বাংলাদেশের পক্ষ থেকে বিদেশিদের কাছ থেকে সহযোগিতা নেয়ার জায়গা আসলে কতটা আপনি মনে করেন, এবং আসলে কতটা নিতে পারে বাংলাদেশ? দেখেন, বিদেশি বললে মানে শব্দটা আমি এইভাবে দেখি না, আমি দেখি কোলাবোরেশন আকার। জি। জ্ঞান সবসময় হচ্ছে কোলাবোরেশনে বাড়ে। যেমন ধরেন, আমরা একটা রিসার্চ তো আপনার চায়না বা ইউরোপে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশনে করতেই পারি। শুধু বিশ্ববিদ্যালয় কেন,
ইউরোপের কোনো গবেষক ব্যক্তির সাথে কোলাবোরেশনে করতেই পারি, বা আমেরিকার বা জাপানের, সাউথ কোরিয়ার কারোর সাথে কোলাবোরেশনে করতে পারি, এবং কোলাবোরেশনের ফলে যে কোনো কোলাবোরেশন আসলে শক্তি বাড়ে। এবং বিদেশিরা বাংলাদেশে এই ধরনের টেকনোলজি, আমার তো অনেকগুলো টেকনোলজি নিয়ে কাজ করছি, আমি আমাকে ইন্টারডিসিপ্লিনারি একটা জায়গা থেকে দেখি। যেমন আমার ওয়াটার নিয়ে কিছু কাজ আছে, এয়ার পলিউশন নিয়ে কিছু কাজ আছে। এই যে ইন্টারডিসিপ্লিনারিতে কাজ করার কারণে প্রচুর গবেষকদের সাথে কথা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথেও আমাদের প্রাতিষ্ঠানিক কোলাবোরেশন আছে। তারা আমাদেরকে হেল্প করতে চায়, কিন্তু হেল্প করতে গেলে আপনার এটার তো কিছু মেকানিজম তৈরি করা থাকা লাগে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোলাবোরেশন, বা প্রতিষ্ঠানের সাথে একটা বিদেশি প্রতিষ্ঠানের কোলাবোরেশন কিভাবে হবে, ওই লোকটা বাংলাদেশে কাজ করতে আসলে তার ওয়ার্ক পারমিটের ধরন কি হবে, এই যে নানান ধরনের আপনার ব্যুরোক্র্যাটিক্যাল জটিলতায় ওই মানে এইগুলা, মানে তারা আপনার কোলাবোরেট করতে চায়, প্রবলেম সলিউশনে তারাও কন্ট্রিবিউট করতে চায়, চায় না যে তা না, আমাদের প্রবলেমের ভিতরে রেখে তারাও এই করতে পারে না। সো এই কোলাবোরেশনের জন্য অনেক ধরনের মেকানিজম তৈরি থাকে। আমি আপনাকে একটা সেক্টরিয়াল এক্সাম্পল দিব। ধরেন বাংলাদেশের একজন সিম্যান, যাদেরকে আমরা মেরিন ইঞ্জিনিয়ার বলি, বা এই ধরনের, বাংলাদেশের একজন সিম্যান বাংলাদেশি সার্টিফিকেট নিয়ে ইউএসএ তে কাজ করতে যেতে পারবে না, পানামাতে বাহামাতে কাজ করতে যেতে পারবে না। ওই পানামার সাথে বাংলাদেশের আপনার যে মেরিন বা এই সেক্টরের একটা কোলাবোরেশন কন্ট্রাক্ট থাকা লাগে, তখন গিয়ে এই লোকটা ওখানে গিয়ে কাজ করতে পারে, ওখানকার লোক এখানে এসে কাজ করতে পারে। এই একই ব্যাপার হচ্ছে আমাদের রিসার্চের ক্ষেত্রে। ধরেন আমরা এনভায়রনমেন্ট রিলেটেড, প্লাস্টিক রিলেটেড একটা কন্ট্রাক্ট করতে গিয়েছিলাম আপনার ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ের সাথে, কিন্তু কোলাবোরেশনটা একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের যোগাযোগের সম্পর্ক নির্মাণের কাঠামো কি হবে, অর্থ লেনদেনের কাঠামো কি হবে, কিভাবে আসবে, সেই অর্থটাকে কিভাবে দেখা হবে, এটা কি মুনাফা কেন্দ্রিক অর্থ দেখা হবে, এটা থেকে ট্যাক্স কাটা হবে না ভ্যাট কাটা হবে, পলিসিগুলো তৈরি নেই। কিন্তু এটা আবার ইন্ডিয়ার তৈরি করা আছে, ফলে ইন্ডিয়াতে অন্য বিদেশিরা কোলাবোরেশনে খুব সহজে চলে আসে। যেমন আপনি দেখবেন যে বিল গেটস আপনার ইন্ডিয়ানদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে, তাকে নিয়ে অনেক সমালোচনা আছে, ওইসব আলাপে আমি গেলামই না। এরকম বহু প্রতিষ্ঠান ভারতের সাথে যেভাবে কাজ করে, বা পাকিস্তানের সাথেও যেভাবে কাজ করে, বাংলাদেশের সাথে ওভাবে কাজ করার পরিবেশ নাই। তো এটা আমাদের তৈরি করে ফেলতে হবে। এই যে ব্রিজিং পলিসি গুলা, পেপার ওয়ার্ক গুলো করে ফেললে আমাদের খুব দ্রুতই আগাইতে হবে, বিকজ আমাদের প্রবলেম ভারত পাকিস্তানের চাইতে অনেক বেশি, অনেক ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতির এই যে মধ্যে আছে এই যে এগুলা। বাংলাদেশের 54 বছরেও, যে মাহবুব সুমন আপনি ঠিক যেই জায়গাটিতে কথা বলছেন, 54 বছরেও এই ব্রিজিং এর যে কথাটি বলছেন, এটি কেন হলো না? এই বিষয়টা কি আসলে আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন সেখান থেকে শুরু করে মন্ত্রণালয়ের দায়িত্বে, অথবা এই সংশ্লিষ্ট যে দায়িত্বে যারা ছিলেন, তারা কি জিনিসগুলো নিয়ে কখনো ভেবেছেন, নাকি এখন কতটা ভাবেন, নাকি আসলে এর যে টেকনিক্যাল এবং এই যে বিষয়গুলো বলছেন, ব্রিজ তৈরি করার জন্য যে পেপার ওয়ার্ক থেকে শুরু করে যে কমিউনিকেশন দরকার, এই জিনিসগুলো তারা আসলে কি বুঝতে পারছেন, বোঝেন, নাকি এখনো বোঝেন না মাহবুব সুমন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এটা। ধরেন আমরা যখন সুন্দরবনের কাছে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়, রামপাল। তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন করা হচ্ছে, আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করছিলাম যে এখানে মার্কারি পলিউশন কতটা হবে, বা সালফারের পলিউশন, এগুলো তো বিষাক্ত অনেক। তখন দেখলাম আচ্ছা পরিবেশ আইনের মধ্যে এটা গাইডলাইন কি আছে কিনা। পরিবেশ আইনে পড়ে গিয়ে দেখি ওখানে যে রেফারেন্স ভ্যালু গুলো দেওয়া আছে, এটা হচ্ছে আরবান এরিয়ার জন্য যে রেফারেন্স ভ্যালু, ওইটাই আপনার রুরাল বা সেমি আরবান বা ফরেস্ট এরিয়ার জন্য লেখা। তখন আবার আমরা ইন্ডিয়ান রেফারেন্স চেক করলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের রেফারেন্স গুলো কি। আমরা দেখলাম যে ইন্ডিয়া আমাদের চাইতে কমপক্ষে 20-25 বছর আগে একদম প্রত্যেকটা জায়গায় সকল পলিসি, সকল পেপার ওয়ার্ক করে রাখছে। তখন আমরা চিন্তা করলাম যে সমস্যাটা কোথায়, তাহলে আমরা কেন করলাম না এগুলা। আমরা করলাম না এই কারণে, এক নম্বর হচ্ছে যে আমাদের যে একাডেমিয়ার যারা, তারা হচ্ছে এত বেশি ব্যস্ত নিজের জীবনে, এবং পলিটিক্যালি তারা অনেক বেশি ইনভলভ, যে গবেষণার সময় দেওয়ার সময় পায় না তারা। অ্যাকচুয়ালি একাডেমিয়া থেকে এই গবেষণাগুলো হতে হয় প্রথমে পরিবেশ বিষয়ক, সেরকম রিলেভেন্ট পলিসি অ্যাডভাইস করা, ওটা যাইতে হবে রাষ্ট্রের কাছে। তো দেখেন একাডেমিয়া, আবার সাথে আপনি এনজিও কে যদি যুক্ত করেন, এনজিওরও অনেক ক্ষেত্রে কিছু কিছু এনজিও আছে খুবই ভালো কাজ করে, কিন্তু বেশিরভাগ এনজিও আছে যে নেম প্লেট ওয়ার্ক করে। তো দেখা যায় রিয়েলি একটা পলিসি তৈরি করার জন্য, কিংবা রাষ্ট্রকে গাইডলাইন তৈরি করে দেওয়ার জন্য যে ব্রিজিং করা, এটা তো আর আমাদের মন্ত্রী উপদেষ্টারা বসে করবেন না, এটা একাডেমিয়া থেকে আসতে হবে, অথবা অন্য কোনো জায়গা থেকে এই রিসার্চ ওয়ার্ক গুলা করে, সেই রিসার্চের ভিত্তিতে ওই পেপার ওয়ার্কটা করে গভর্নমেন্টকে প্রস্তাব দিতে হবে যে এটা করে দেন। কিন্তু এই গভর্নমেন্টের নিচের বাকি অর্গানাইজেশন গুলো আমাদের এখানে
গত বহু বছর যাবত ফাংশনাল না। এখনো ফাংশনাল হবে কিনা আমি শিওর না। মূলত আমাদের একাডেমিয়াকে গবেষণামুখী করতে হবে। তাহলে আমাদের এই ছাত্ররা এরা কিন্তু প্রচন্ড মেধাবী, তারা কাজ করতে চায়, তাদের অনেক গবেষণা আছে, এরা দেশে পাত্তা না পেয়ে পরে বিদেশে চলে যায়। এদেরকে কাজে লাগানো যেতে পারে। একাডেমির ভিতরে বিভিন্ন শিক্ষকরা এগুলো নিয়ে কাজ করছে, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার কুয়েটে, রুয়েটে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও এক্সেপশনাল কাজ করা কিছু একাডেমিয়ার লোকজন আছে, এনজিও সেক্টরের কিছু এক্সপার্ট আছে। এদেরকে নিয়ে আমাদের কোথায় কোথায় ব্রিজিং করার জন্য কি কি পেপার ওয়ার্ক করতে হবে, কি কি পলিসি নির্ধারণ করতে হবে, এইটা খুব দ্রুত করে ফেলা দরকার। তো আমাদের একাডেমিয়ার লোকজন যদি মনোযোগী না হন, শিক্ষাকে যদি আমরা মূল জায়গায় ফেরত আনতে না পারি, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ এখনো আমি দেখতে পাই না। এনভায়রনমেন্টাল প্রবলেম সলভ করা সম্ভব না এডুকেশন ঠিক করা বাদে। জি, মাহবুব সুমন, একটু আবারও আসি, এখন নতুন কি নিয়ে কাজ করছেন আপনারা? নতুন কোনো কিছু নিয়ে কোনো প্রকল্প নিয়ে অথবা পরিকল্পনা? জি। এই মুহূর্তে আমাদের কাজ চলছে, টোটাল 5টা প্রজেক্ট চলছে সামনে নতুন টেকনোলজি আনা। দুইটা বলবো, বাকি 3টা না বলি এখন। আইটি আইটি সেমিকন্ডাক্টর বেসড কিছু কাজ করছি। ওইগুলো এখন ডিটেল বলবো না, তবে যে দুইটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক হবে, এইটা হচ্ছে যে ধরেন আপনার আপনি সাতক্ষীরাতে বা পার্বত্য অঞ্চলে বা রাজশাহীতে গেলে দেখবেন যে পানির খুব অভাব যাচ্ছে। তো বাংলাদেশকে ধরা হয় পৃথিবীর দ্বিতীয় আপনার পানির ধনী দেশ, কিন্তু এই দেশে যে পানির অভাব হবে এটা পৃথিবীর কেউ কোনোদিন ভাবে নাই। ইভেন এই দেশে কেউ 20 টাকা দিয়ে আধা লিটার পানি খাবে, এটা তো একদমই অন্যায্য আর কি। পানিতে এত ধনী, তো দেখা যায় পানির অভাবের কারণে আপনার ফ্রেশ ওয়াটার পাওয়া যাচ্ছে না, রান্না করা যাচ্ছে না। আমাদের দক্ষিণাঞ্চলে অনেক জায়গায় আছে আপনার দাকোপ, তারপরে শ্যামনগরের কিছু কিছু গ্রাম আছে, মেয়েরা আপনার পিরিয়ডের সময় আরেক গ্রামে চলে যাচ্ছে বা পিল খাচ্ছে। মানে রান্না করার পানি নেই, ড্রিঙ্কিং ওয়াটার নাই, সেখানে হাইজিনের পানি কোথায় পাবে? আবার পার্বত্য অঞ্চল তো পানির ভয়াবহ অভাব। তো আমরা কিছু যন্ত্র তৈরি করছি যেটা থেকে পানি তৈরি হবে, বাতাসের পানিটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে 30 লিটার 40 লিটার পানি তৈরি হয়ে যাবে একটা ফ্যামিলির জন্য। ওই পানিটাকে আমরা স্পেশাল টেকনোলজিতে আপনার ফিল্টার করে ওটার মধ্যে মিনারেল অ্যাড করে দিয়ে আর প্যাথোজেন ক্লিয়ার করে দিয়ে ড্রিঙ্কিং আর কুকিং ওয়াটার হিসেবে দিতে পারবো। ওইটা নিয়ে আমরা ব্যাপক পরিমাণে কাজ করছি। আর এয়ার পলিউশন আপনার খেয়াল করে দেখবেন গত বছর যাবৎ ব্যাপক আলোচনায় ছিল, এবং আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রায় প্রত্যেকের বাসায় শিশুরা, নারীরা, এমনকি আমার বৃদ্ধরা ব্যাপক পরিমাণে অ্যাজমা, হাঁপানিতে ভুগছে ডিউ টু ওই যে আরবান আপনার এয়ার পলিউশন। এবং আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা প্রায় সময় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বা 1 2 3 এর মধ্যে থাকছি। তো এটা খুব ভালো কথা না। এটার সলিউশন হিসেবে যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিছু এয়ার ফিল্টার বসাইতে যাচ্ছে এক্সপেরিমেন্টালি। তো আই হোপ তাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হোক। আমি খুব একটা আশাবাদী না ওইটা নিয়ে, বিকজ এয়ার পলিউশন কন্ট্রোলের যে টেকনোলজি গুলো এগুলা হচ্ছে কন্ট্রোলড এনভায়রনমেন্টে ইনডোরের জন্য। আউটডোরে এই ধরনের লার্জ টেকনোলজি তেমন একটা ওয়ার্ক করার খুব একটা রেকর্ড নাই। হাউএভার আমরা কিছু টেকনোলজি তৈরি করছি যেটা রুমের মধ্যে আপনার এই যে এয়ার আপনার পিউরিফাই করে দিবে, ফলে হাঁপানি অ্যাজমার যারা ট্রাভেলের মধ্যে ভুগছে এবং ব্যাপক পরিমাণ ওষুধ খাচ্ছে, অনেকে এমনকি মাসে 15-20 হাজার টাকার হাঁপানি অ্যাজমার ওষুধ খেতে হয়, এই খরচটা তাদের বাঁচা যাবে, লাইফ কোয়ালিটি ইমপ্রুভ করবে। আরেক ধরনের পলিউশন আছে, ওইটাকে বলে আপনার সিলিকোসিস। এটাও আপনার এই যে আরবানাইজেশন বা ডেভেলপমেন্টের কারণে প্রচুর পরিমাণে পাথর, বালু এগুলো ব্যবহার হয়, তো এই বাতাসে সিলিকা ডাস্ট ছড়িয়ে পড়ে। বা যারা যেমন একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় প্রচুর পরিমাণে বালি তার নাকে দিয়ে গেল, তখন ওই যে হৃদযন্ত্রে ইনফেকশন হয়, ওইটা আবার অ্যাজমা হাঁপানি না, কিন্তু ধরে নেয় অ্যাজমা হাঁপানি। এবং এটা ইনভেস্টিগেশনে আসে না যে তার সিলিকোসিস হয়েছে, বিকজ সিলিকোসিস শত বছর ধরে জানা ছিল যে এটা খনি শ্রমিকদের হয়, যারা খনিতে কাজ করে ওদের হয়, কিন্তু ওই যে নগরের যে সিলিকোসিস হবে এই রেকর্ড আগে খুব একটা দেখা যায়নি, এটা ইদানিং দেখা যাচ্ছে। সো একটা সিলিকোসিস রোগীকে যখন অ্যাজমা ধরে ট্রিট করা হবে, ওর রোগ জীবনও ভালো হবে না। তো সিলিকোসিস কন্ট্রোল করার জন্য আমরা আরেক ধরনের এয়ার ফিল্টার তৈরি করছি। তো এই দুই ধরনের এয়ার ফিল্টার, একটা হচ্ছে সিলিকোসিসকে টার্গেট করে এক ধরনের এয়ার ফিল্টার, যাতে আমাদের বাচ্চারা অন্তত একটু নিরাপদে নিঃশ্বাস নিতে পারে। আর নর্মাল এয়ার পলিউশন যেগুলো হচ্ছে পার্টিকুলেট ম্যাটার ফিল্টার করার জন্য কিছু এয়ার ফিল্টার তৈরি করছি। এইগুলাকে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল মডেলের মধ্যে অ্যাপ্লাই করে পাইলটিং করছি। পাশাপাশি এই যে ওয়াটার জেনারেশন নিয়ে কাজ করছি, সো দ্যাট আমাদের মতো একটা গরিব দেশে একটা মানুষ রান্না করার জন্য বা ড্রিঙ্ক করার জন্য পানি পাচ্ছে না, এটার মতো হৃদয় বিদারক ঘটনা আর নাই। আমি এটা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাইতে চাই। এবং আমি সবাইকে বলে রেখেছি, আমাদের তৈরি করা টেকনোলজি আমাদের যতদিন অর্থনৈতিক সক্ষমতা থাকবে, কোন একটা ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল মডেলের ভেতর দিয়ে আমরা গরিব লোকদের এটা ফ্রিতে দিব।
জি, মাহবুব সুমন, আমরা শেষ দিকে আছি। এই যে পরিবেশ বান্ধব পণ্য বা রিসাইকেল পণ্য, সেটা যেটাই হোক, এগুলো এই যে উৎপাদন থেকে শুরু করে আপনি এই যে পুরো বিজনেস মডেলের কথা বলছেন, যে যেভাবে আপনারা কাজ করছেন, প্রথম বিষয় হচ্ছে যে এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলার জন্য অথবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তারা যাতে সহজে বুঝতে পারেন আসলে কি করা যায় অথবা কি করা উচিত, আপনি যদি একটু ছোট করে বলতেন। এবং একই সাথে যেভাবে আপনারা কাজ করছেন, একইভাবে যদি পরিবেশ বান্ধব পণ্য অথবা রিসাইকেলড পণ্য নিয়ে যারা কাজ করতে চান একটা প্রফিটেবল মডেলে, অবশ্যই আপনার বিজনেস মডেল আপনার, বাট আপনি যদি টিপস দিতেন তাদের জন্য, নতুনদের জন্য যারা এই সেক্টরে কাজ করতে চান, কিভাবে করলে ভালো হয় আসলে? দেখেন, আপনার 90 দশকের একটা বিজ্ঞাপনের কথা আপনাকে একটু মনে করে দিতে চাই। বিটিভিতে আবুল খায়ের নামে একজন অভিনেতা ছিলেন। তো উনি একটা বাগানের বাড়ি দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর বলছিলেন যে এইখানে এই গাছটা ছিল, ওখানে এই গাছটা ছিল। তখন উনি আবার প্রাসঙ্গিকভাবে বলছেন গাছ হইলো অক্সিজেন দেয়। এই মানে এত কানেক্টিং একটা বিজ্ঞাপন ছিল যে এই বিজ্ঞাপনটা আমাদের জেনারেশনের হাজার লক্ষ মানুষের মনের ভেতরে এরকম গভীরভাবে দাগ কেটে গেছে যে গাছ কাটা, গাছকে নিয়ে আমরা একটা গুরুত্ব দিতে শিখেছি। তো শুধু গাছ নিয়ে না, আমাদের পানি নিয়ে, আমাদের কৃষি নিয়ে, আমাদের মাটি নিয়ে, আমাদের সবগুলো বিষয় নিয়ে সরকারের তরফ থেকে, এনজিওদের তরফ থেকে যদি এই ধরনের ক্যাম্পেইন হতো, কিংবা এই যে আপনার পপুলার মিডিয়া যেখানে আমাদের বুমার্সরা, জেনজিরা থাকে, ধরেন গিয়ে ইনস্টাগ্রাম অথবা আপনার ফেসবুক, এই দুইটা জায়গাতেই তো আমাদের বুমার্সরা, জেনজিরা সবচেয়ে বেশি আছে এই মুহূর্তে। এদেরকে যদি আমরা এডুকেট করে নিতে পারি ইন্টেলিজেন্ট ওয়েতে, এই ধরনের বিজ্ঞাপন বা ক্যাম্পেইনের মাধ্যমে, মানে ওটা রাষ্ট্রের পক্ষ থেকে আসতে হবে। রাষ্ট্রকে প্রথমে গুরুত্ব দিতে হবে যে এই বিজ্ঞাপনটা আমার জেনারেশনকে এডুকেট করবে, ওই পরে এনভায়রনমেন্ট নিয়ে ফাইট করবে বা ইনোভেটর হবে বা উদ্যোক্তা হবে। তো ওই ধরনের ইন্টেলিজেন্ট কন্টেন্ট গুলা যদি ঘন ঘন আমরা পাই রাষ্ট্রের পক্ষ থেকে, এনজিওদের পক্ষ থেকে বা আমাদের মতো উদ্যোক্তাদের পক্ষ থেকে, এটা দুইটা কাজ করবে। একটা হলো যে ওয়াইড স্প্রেড একটা এডুকেশন তৈরি করবে, কনসিয়াসনেস তৈরি করবে। পাশাপাশি এই যে যারা পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করে, ইনোভেটর এবং এন্টারপ্রেনার, এদের প্রোডাক্ট নিয়েও পিপল একটা লিটারেসির মধ্যে চলে আসবে এবং এই উদ্যোক্তাদের জন্য এটা হেল্প করবে। সো এরা যখন গ্রো করবে, এই উদ্যোক্তারা, ইনোভেটররা যখন গ্রো করবে, ধরেন ওই একটা কন্টেন্টের কারণে কোনো একজন গবেষক হয়তো কোন একটা প্রতিষ্ঠান থেকে টাকা পেয়ে যাবে যে আমি এই ট্রাভেলটা শুট করছি এই কারণে, দেখো এটা আছে আমাদের দেশে, এভাবে আমরা দেখাতে পারি। তো তখন যে এক্সিস্টিং ট্রাভেল করতেছে যেগুলো, ধরেন আপনার কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এখন আমি কীটনাশকের বিকল্প তৈরি করলাম, তখন আমরা গ্রো করতে পারবো ওই কন্টেন্ট গুলার কারণে। সো কন্টেন্ট গুলা বা এই যে মিডিয়া অ্যাওয়ারনেস বিল্ড আপ, এডুকেশন বিল্ড আপের এই ব্যাপারগুলো রাষ্ট্রের তরফ থেকে ফোকাস করে আসতে হবে। পাশাপাশি আপনার যে এনজিওরা, তারাও করতে পারে এটা। আর পাঠ্যপুস্তকে কিছু কিছু করে যুক্ত করা হচ্ছে এখন, এই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে এটা খুব চ্যাপ্টার আকারে যুক্ত করতে হবে। কারণ আমাদের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ার চাইতে তার কিছু কিছু সে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়ে আসুক, তাইলে গিয়ে তার ভেতরে এমনিতে বিল্ট ইন একটা নলেজ বেস থাকবে, যেটা দিয়ে সে পরে কাজ করতে পারে। মাহবুব সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও দেখা হবে এবং কথা হবে, এবং আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।